পুরানো সময়ের কথা। কোনো এক গ্রামে এক কামার আর তার ছেলে থাকত। একদিন ছেলে তার বাবাকে বলতে লাগল, আব্বা আব্বা, আমার জন্য একটা ছুরি বানাও যার ধার খুব তীক্ষ্ণ হবে। বাবা বলল, বেটা, ছুরি ভালো না কঠোর, এটা তো বল তুই ছুরি দিয়ে কি করবি। ছেলে গোলমেলে উত্তর দিল, শুধু বলল, আব্বা, আমার ছুরি চাই। অবশেষে ছেলের খুব জেদ করায় বাবা লোহার একটা ছুরি বানিয়ে দিল। যখন ছেলের হাতে অস্ত্র এলো তখন সে শের হয়ে গেল। শুরু করল বাবাকে ভয় দেখাতে আর ধমকাতে। আব্বা, ফটাফট রাজকুমারের মহলে যাও আর আমার জন্য রাজকুমারীর বিয়ের প্রস্তাব চাও। যদি না চাও তবে এই ছুরি মেরে তোর মাথা শরীর থেকে আলাদা করে দেব। কামার বেচারা এটা শুনে থরথর করে কাঁপতে লাগল। ছেলের চোখে খুন উঠেছিল। কামার সেই মুহূর্তকে অভিশাপ দিতে লাগল যখন সে ছেলেকে ছুরি বানিয়ে দিয়েছিল। এখন ভাবতে লাগল, করি তবে কি করি? এদিকে কূপ, ওদিকে খাদ। যদি রাজার কাছে প্রস্তাব নিয়ে যাই তবে রাজা আমাকে মেরে ফেলবে, আর না গেলে ছেলে আমাকে মারবে। অবশেষে অনেক ভেবে চিনতে সে সিদ্ধান্ত নিল যে এভাবে মরার চেয়ে ওখানে মরা ভালো। চলো রাজার কাছে যাই, চাই মরেই যাই। তবু কথা তো হবে যে কামার রাজার কাছে প্রস্তাব চাইতে গিয়েছিল। নিজের ছেলের হাতে গুমনাম মৃত্যু মরার চেয়ে রাজার হাতে সম্মানের সঙ্গে বিখ্যাত হয়ে মরা ভালো। একদিন কামার সাহস করে রাজার কাছে পৌঁছল আর সেখানে গিয়ে নিজের ছেলের জন্য রাজকুমারীর বিয়ের প্রস্তাব চাইল। এটা শুনে রাজার তন মন জ্বলে গেল যে নিচু জাতের লোক হয়ে আমার মেয়ের বিয়ের প্রস্তাব চায়। মন চাইল এক্ষুনি জল্লাদকে হুকুম দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করিয়ে দিই। কিন্তু মন্ত্রী একটু বুদ্ধিমান ছিল। রাজার কানে ফিসফিস করে বলতে লাগল, মহারাজ, একে মেরে ফেললে অযথা হাসির খোরাক হবে, লোকে কথার কথরই বানিয়ে ফেলবে। আমরা কার কার মুখ বন্ধ করব? বুদ্ধিমানের কাজ হলো একে কোনোভাবে ঠেকিয়ে দেওয়া। সাপ মরুক, কিন্তু লাঠিও যেন না ভাঙে। আমরা এমন একটা প্রশ্ন করে ফেলি যার উত্তর এ সারা জীবনেও খুঁজে পাবে না। যদি মিষ্টি দিয়ে মরে তবে বিষ কেন দেবেন? এরপর মন্ত্রী কামারের দিকে ফিরে বলল, মিয়া কামার, আমরা রাজকুমারীর বিয়ে তোমার ছেলের সঙ্গে করতে রাজি আছি, কিন্তু তার জন্য আমাদের একটা শর্ত আছে যে তোমার ছেলেকে এমন কিছু করতে হবে যা আজ পর্যন্ত কেউ করেনি এবং কেউ দেখেনি। কামার শর্ত শুনে ফিরে গেল আর নিজের জীবিত থাকায় খোদার লাখো শুক্রিয়া জানালো। ঘরে ফিরে সে ছেলেকে এই কথা বলল। বাবা ছেলে দুজনেই গ্রাম ছেড়ে চলে যাবার ইরাদা করল আর এই শর্ত পূরণ করতে যাত্রা শুরু করল। চলতে চলতে এক ঘন জঙ্গলে পৌঁছল। কি দেখে, একজন লোক শিরীষ গাছের নিচে বসে আছে আর মাটিতে চারপাশে শিরীষের হলুদ হলুদ ফুল ছড়ানো। লোকটি চুলায় নিজের পা ঢুকিয়ে রেখেছে আর পা থেকে তরতর করে আগুনের শিখা বেরোচ্ছে। চুলায় তেলের কড়াই ফুটছে আর সে পকোড়া ভাজছে আর খাচ্ছে। কামার আর তার ছেলে যখন এই অদ্ভুত দৃশ্য দেখল তখন হতবাক হয়ে গেল আর একে অপরের সঙ্গে বলতে লাগল, এই কাজ তো রাজা কোথাও শোনেনি আর দেখেনি, চলো এটাই শিখি। কামার সেই লোকের সঙ্গে কথা বলতে গিয়ে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলেকে তোমার শাগিরেদ বানাও আর তাকে এভাবে পকোড়া ভাজতে শেখাও। লোকটি কামারকে বলল, মিয়া, আরও সামনে যাও, সামনে আমার ওস্তাদ বসে আছে, সে যদি তোমার ছেলেকে শাগিরেদ হিসাবে নেয় তবে নিক, আমার শাগিরেদ বানানোর অনুমতি নেই। এটা শুনে বাবা ছেলে দুজনে সামনে চলে গেল। চলতে চলতে আরও সামনে গেল। কি দেখে, একটা বট গাছের ছায়ায় একজন লোক বসে আছে আর চারপাশে বটের ফল ছড়ানো। সে চুলায় নিজের পা ঢুকিয়ে রেখেছে আর পা থেকে তরতর আগুনের শিখা বেরোচ্ছে। চুলায় ফুটন্ত তেলের কড়াই রাখা আর সে জিলাপি ভাজছে আর খাচ্ছে। কামার আর তার ছেলে এই দৃশ্য দেখে একে অপরের সঙ্গে বলতে লাগল, আরে, এই কাজ তো আগের কাজের চেয়েও কঠিন। এই কাজ রাজা কোথাও দেখেনি আর শোনেনি, চলো এটাই শিখি। কামার সেই লোকের সঙ্গে কথা বলতে গিয়ে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলেকে তোমার শাগিরেদ হিসাবে নাও, তাকে এভাবে জিলাপি ভাজতে শিখাও। লোকটি কামারকে বলল, মিয়া, আরও সামনে যাও, আগে আমার ওস্তাদ বসে আছে, সে যদি তোমার ছেলেকে শাগিরেদ হিসাবে নেয় তবে নিক, আমার শাগিরেদ বানানোর অনুমতি নেই। সামনে আমার ওস্তাদ বসে আছে, সে যদি তোমার ছেলেকে শাগরেদ হিসেবে নেয় তবে নিক, আমার শাগরেদ বানানোর অনুমতি নেই। এটা শুনে দুজনে আরও সামনে রওনা হলো। চলতে চলতে আরেক জায়গায় পৌঁছল। কি দেখে,
একজন লোক কুল গাছের নিচে বসে আছে, মাটিতে কুলের মিষ্টি মিষ্টি ফল ছড়ানো। সেও চুলায় নিজের পা ঢুকিয়ে রেখেছে, আর পা থেকে তরতর আগুনের শিখা বের হচ্ছে। চুলায় আখের রসে ভরা একটা কড়াই রাখা, আর সে গুড় বানিয়ে খাচ্ছে। কামার আর তার ছেলে এই দৃশ্য দেখে মনে মনে বলতে লাগলো, আরে এই কাজ তো আগের কাজের চেয়েও বেশি কঠিন। এই কাজ রাজা কোথাও শোনেনি আর দেখেনি। চলো এটাই শিখি। কামার সেই লোকের সঙ্গে কথা বলতে গিয়ে বলল, আল্লাহর নেকবান্দা, আমার ছেলেকে তোমার সাগরেদ হিসেবে নাও, তাকে এভাবে গুড় বানাতে শেখাও। লোকটি বলল, ঠিক আছে, আমি তোর ছেলেকে সাগরেদ বানিয়ে নিচ্ছি, তাকে আমার কাছে রেখে দিচ্ছি। এই নে চাবি, ওই সামনে একটা ঘর আছে, ঘরের দরজা খোল আর তোর ছেলেকে ঘরে বসিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দে। কামার সেই লোকের নির্দেশ পালন করল। যখন ছেলেকে ঘরে বন্ধ করে ফিরে যাচ্ছিল, তখন সেই লোক কামারের কাছ থেকে চাবি ফিরিয়ে নিল আর বলতে লাগল, এখন 1 বছর পর ফিরে আসিস। কামার চাবি দিয়ে ঘরে ফিরে গেল। ওদিকে ছেলে ঘরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত বসেছিল, অপেক্ষা করছিল কেউ এসে তার সাহায্য করবে। কিন্তু পুরো দিন পেরিয়ে গেল, কেউ তার সাহায্যে এলো না। যখন ছেলে ঘরের চারপাশে তাকালো, তখন তার রোমাঞ্চ হয়ে গেল, রক্ত শুকিয়ে গেল। তার সামনে এক ভয়ঙ্কর দৃশ্য, ঘরের চারপাশে মানুষের হাড় ছড়ানো পড়ে আছে। ছেলে ভাবল, জানি না আমার আগে কত মানুষ এই মৃত্যুর ঘরে প্রাণ দিয়েছে, আর আমার অবস্থাও তাদের থেকে আলাদা হবে না। আমি আর আমার বাবা বাইরে বসে থাকায় লোকটির ধোকায় পড়ে গেছি। এখন আমাকেও এই লোকদের মতো এখানে পা ঘষে ঘষে মরতে হবে। একদিন আমার হাড়ও ওই হাড়ের মতো ছড়িয়ে পড়বে। এটা ভেবে তার চোখে জল এলো আর ফুপিয়ে কাঁদতে লাগল। যখন কান্নায় মনের ঝড় থামল, তখন ঘরের এক কোণে গিয়ে বসল। মন বলল, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ছেলে মাটিতে পড়ে থাকা একটা বড় হাড় তুলল, যার মাথা ছুরির চেয়েও তীক্ষ্ণ ছিল, আর দেওয়াল খুঁড়তে শুরু করল। দেওয়াল থেকে মাটি ঝরতে লাগল আর ঝরতে লাগল। অবশেষে রাত দিনের পরিশ্রম ফল দিল। দেওয়ালে এত বড় গর্ত হলো যে একজন মানুষ তা দিয়ে বের হতে পারে। যখন ছেলে তা দিয়ে বেরিয়ে অন্য পাশে গেল, তখন কি দেখে, আরেকটা ঘর তার জন্য অপেক্ষা করছে। ঘরটা খুব সাজানো, দামি পর্দা ঝুলছে। ঘরে খুব দামি কার্পেট পাতা। জালির পর্দার পিছনে কোনো সুন্দর শরীরের শ্বাস প্রশ্বাসের অনুভূতি হচ্ছে। যখনই কামারের ছেলে পর্দা সরালো, তখন তার চোখ খোলা থেকে গেল। কি দেখে, এক গৌরবর্ণা অতি সুন্দরী মেয়ে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। যৌবনের ঘুমে শ্বাস নেবার সময় তার শরীর অবিরাম নড়ছে। করবটের কারণে কালো কালো লম্বা চুল তার শরীরে জড়িয়ে আছে। কিছুক্ষণ ছেলে চোখ ফাটিয়ে তাকে দেখতে থাকল। এরই মাঝে মেয়েটির চোখ খুলে গেল। প্রথমে মেয়েটি নিজের ঘরে অচেনা ছেলেকে দেখে ভয় পেল, আর ছেলেও ঘাবড়ে গেল যে খোদা জানে এটা কি বিপদ। কিছুক্ষণ পর যখন দুজনেই শান্ত হলো, তখন মেয়েটি বলল, কোনো ব্যাপার নেই, এসো এসো, এখানে বিছানায় বসো, আর আমাকে বল তুই কে আর এখানে কিভাবে পৌঁছলি। এটা শুনে কামারের ছেলের সাহস বাড়ল। সে তার সব কাহিনী বলল। প্রথমে মেয়েটি তাকে কিছু খাওয়ার দিল, আর তারপর বলল, যে লোকটি বাইরে গুড় বানিয়ে খাচ্ছে আর যে তোকে ঘরে বন্ধ করেছে, সে আমার বাবা। আমিও একজন জাদুকরি, তুই চিন্তা করিস না, আমি তোকে জাদু শেখাবো। মেয়েটি তার বাবার চেয়ে 2 গুণ এগিয়েছিল। বাবা যদি 14 ধাপে থাকে, তবে মেয়ে 16 ধাপে ছিল। মেয়েটি কামারের ছেলেকে জাদু শেখানো শুরু করল, আর তার পাশাপাশি তাকে নানা রকম ফল আর সুস্বাদু খাবার খাওয়াতো। সবচেয়ে ভালো পোশাক পরতে দিত। এভাবে 1 বছর কেটে গেল, কিন্তু কামার ছেলেকে নিতে এলো না। সে ভাবল, যতক্ষণ আমার ছেলে পূর্ণ জাদুকর না হবে, ততক্ষণ তাকে নিতে যাব না। এভাবে ছেলে সাহিরা জাদুকরির কাছ থেকে জাদু শিখতে থাকল, আর একদিন নিজের জাদুতে পারদর্শী হয়ে গেল। 2 বছর পর কামার ফিরে এলো। কি দেখে, সেই লোকটি তেমনি কুল গাছের নিচে বসে আছে, মাটিতে কুলের মিষ্টি মিষ্টি ফল ছড়ানো, আর লোকটি চুলায় নিজের পা ঢুকিয়ে রেখেছে, আর পা থেকে আগুনের শিখা বের হচ্ছে, আর সে একইভাবে গুড় বানিয়ে খাচ্ছে। কামার জিজ্ঞেস করল, আল্লাহর বান্দা, আমার ছেলে কোথায়? 2 বছর আগে আমি তাকে তোর সাগরেদ হিসেবে ছেড়ে গিয়েছিলাম। লোকটি বলতে লাগল, আমি তো 2 বছর ধরে এখানে বসে গুড় বানিয়ে খাচ্ছি, আমার ফুরসত হয়নি।
আর আমি ওখানে গিয়ে দেখিনি। তুই নিজের হাতে তোর ছেলেকে ঘরে বন্ধ করে তালা লাগিয়েছিলি। এই নে চাবি, আর তোর ছেলেকে গিয়ে দেখ। বাবা এটা শুনে তার মুখে হাওয়া উঠতে লাগলো। এক রং আসছে আর এক রং যাচ্ছে। এটা ভেবে যে 2 বছর পর ছেলের হাড়ই পাওয়া যাবে, তাও যদি পাওয়া যায়, জীবিত পাওয়া তো অসম্ভব। গুড় খাওয়া সেই শৌখিন লোকটিকে মনে মনে গালি দিতে দিতে কামার দৌড়ে দৌড়ে সেই ঘরের দিকে গেল আর তালায় চাবি ঘোরালো। মেয়েটির কানে যখন চাবির আওয়াজ পড়ল, তখন সে ছেলেকে বলতে লাগল, যদি আমার বাবা হয় তবে আমাদের দুজনকেই মেরে ফেলবে, আর যদি তোর বাবা হয় তবে আমরা বেঁচে যাব। কামার দরজা খুলে ঘরে ঢুকল। ঘর খালি। দেয়ালের গর্ত দিয়ে গিয়ে যখন অন্য ঘরে পৌঁছল, তখন কি দেখে, সামনে ঘরে মশারিতে এক সুন্দরী মেয়ে আর তার ছেলে বসে আছে। মারা থেকে বাঁচানো বড়। নিজের ছেলেকে জীবিত দেখে বাবার প্রাণে প্রাণ এলো। দৌড়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরল আর খোদার লাখো লাখো শুকরিয়া জানালো। এরপর ছেলে তার বাবাকে মেয়েটির পরিচয় দিল। আসল সত্য জানার পর কামার কেঁপে গেল। সে মেয়েটির প্রতি তার ছেলের প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞতা জানালো। সেই সুন্দরী জাদুকরী সাহিরা বলতে লাগলো, এখন তোমাদের দুজনের বেঁচে থাকার একমাত্র উপায় হলো এই যে, হে কামার, তুই কাঁদতে কাঁদতে আর হাউমাউ করে আমার বাবার কাছে যা, আর তাকে বল যে আমার ছেলে ক্ষুধায় তৃষ্ণায় মরে গেছে, তুই তাকে বাইরে বের করিসনি। এখন আমাকে এতটুকু অনুমতি দে যে তার হাড়গুলো কোনো কাপড়ে বেঁধে নিয়ে যাই, যাতে তার হাড়গুলো দাফন করতে পারি। কামার কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরোলো। যেমন মেয়েটি বুঝিয়েছিল তেমনই করল। গুড় বানিয়ে খাওয়া সেই লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ, হাড়গুলো নিয়ে যা, আমি ওগুলো দিয়ে কি করব। আর সেই বুড়ো জাদুকর হাড় নেওয়ার জন্য একটা বড় চাদরও দিয়ে দিল। কামার আবার ঘরে এলো আর নিজের ছেলের দেওয়া নির্দেশ মতো নিজের ছেলেকে চাদরে লুকিয়ে ফেলল। যখন ছেলেকে চাদরে লুকিয়ে কাঁধে তুলে বাইরে যাচ্ছিল, তখন মেয়েটি বলল, আমার একটা কথা মনে রাখিস, আমি তোর ছেলেকে যে জাদু শিখিয়েছি সেই জাদু দিয়ে পথে পথেই কোথাও রোজগার শুরু করে দিস না। যদি পথে পথেই তুই ধনী হতে শুরু করিস, তবে আমার বাবার কাছে খবর চলে যাবে, আর তখন সে তোকে আর তোর ছেলেকে ছাড়বে না। কামার সে মেয়েটিকে বলল, বেটি, তুইও আমাদের সঙ্গে চাল, তোর নিষ্ঠুর আর জালিম বাবার থেকে মুক্তি পা। কিন্তু মেয়েটি রাজি হল না আর বলতে লাগল, এভাবে আমরা 3 জনেই ধরা পড়ে যাব, আর তাছাড়া এখন আমার বাঁচামরা এখানেই, এখান থেকে পালিয়ে আমি কোথায় যাব। কামার নিজের ছেলেকে কাপড়ে মোড়ে কাঁধে তুলে বাইরে বের হল। সে চাবির গুচ্ছ দূর থেকে জাদুকরের দিকে ছড়ে দিল, যে তখনও বসে গুড় বানাচ্ছিল আর খাচ্ছিল। জাদুকর তার দিকে বেশি মনোযোগ দিল না, চাবি তুলে নিয়ে আবার নিজের কাজে মগ্ন হল। যখন কামার সেই লোক থেকে অনেক দূরে চলে এলো, তখন সে নিজের কাঁধ থেকে নামালো। তারপর নিজের ছেলেকে চাদর থেকে বের করল আর দুজনে খোদার শুকরিয়া জানালো যে তাদের দুজনের প্রাণ বেঁচে গেল। আর তারপর বাবা ছেলে আবার যাত্রা শুরু করল। তারা চলতে থাকলো আর চলতে থাকলো, আর চলতে চলতে জঙ্গল থেকে বেরিয়ে এলো। এখন তারা সবুজ শ্যামল খেতে পৌঁছল। এক জায়গায় কি দেখে, রহট চলছে, বলদ ঘুরছে আর কূপ থেকে পানি উঠছে। কাছে এক জমিদার দাঁড়িয়ে আছে। কামারের ছেলে তার বাবাকে বলতে লাগল, আব্বা, আমি তোমাকে একটা জাদু দেখাই, আমি একটা মন্ত্র পড়ব আর বলদ হয়ে যাব, তুমি আমাকে জমিদারের কাছে বেচে দিও, কিন্তু মনে রাখিস আমার দড়ি খুলে নিও, ওটা সঙ্গে দিস না। ছেলে কিছু পড়ল আর তারপর বলদ হয়ে গেল। তারপর দুজনে চলতে চলতে জমিদারের কাছে পৌঁছল। জমিদার এত সুন্দর আর পুষ্ট বলদ দেখে বলতে লাগল, বাবাজি, তুমি কি বলদ বেচবে? কামার বলল, হ্যাঁ বেচব। জমিদার জিজ্ঞেস করল, কি নেবে? কামার বলল, 5.5 টাকা। জমিদারকে চিন্তায় ডুবে থাকতে দেখে কামার বলল, আমার বলদ খুব ভালো, যদি তোর বিশ্বাস না হয় তবে এটাকে হালে জুড়ে দেখ। জমিদার বলদটাকে রহটে জুড়ল। বলদ প্রচুর পানি তুলতে লাগল, তার আগের বলদের চেয়েও বেশি। জমিদার বলদ দেখে খুশি হল আর তাকে কিনতে রাজি হয়ে গেল। কামার বলতে লাগল, কিন্তু আমি আমার দড়ি দেব না। জমিদার বলল, কোনো ব্যাপার নেই, তুমি তোমার দড়ি খুলে নাও, আমি নিজেই আমার নতুন দড়ি লাগিয়ে দেব। জমিদার 5.5 টাকা দিল আর বলদটি কিনে নিল। যখন কামার চলতে চলতে অনেক দূরে চলে গেল, তখন বলদ দিক ঘুরিয়ে ভাগল আর সোজা কামারের কাছে পৌঁছে আবার ছেলে হয়ে গেল। জমিদার বেচারা হাতে লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে কামারের কাছে এলো আর বলতে লাগল, বাবা, তুমি আমার বলদ দেখনি? কামার বলল, বলদ তো আমি এইমাত্র তোর হাতে তুলে দিয়ে এসেছি,
বলদ কোথায়? বেচারা জমিদারের ধারণাতেও আসতে পারেনি যে সেই বুড়ো কামারের সঙ্গে যে ছেলেটি যাচ্ছে সেই তার ভাগা বলদ। জমিদার ফিরে গেল। কামার আর তার ছেলে মেয়েটির দেওয়া নির্দেশ মানল না, আর পথেই পথেই রোজগার শুরু করে দিল। এখন পথেই তাদের তার মাসুল ভুগতে হলো। বুড়ো জাদুকরের কাছে খবর পৌঁছে গেল যে কামারের ছেলে জীবিত আছে আর আমার কারাগার থেকে পালিয়েছে। আমার নিজের মেয়েই তাকে পূর্ণ জাদু শিখিয়ে দিয়েছে। সত্যি, ঘরের শত্রু লঙ্কা ধ্বংস করে। জাদুকর এক বুড়ো লোকের ভেগ ধরল আর তাদের আগেই পথে গিয়ে বসল। কামারের ছেলে যেহেতু আগেই সফলতা পেয়েছিল, তাই সে আবার লোভ করল আর এবার উঠ হবার কথা ভাবল। আব্বা, এবার তুমি আমার বদলে পুরো 9 টাকা চাইবে, আর 1 টাকাও কম করবে না। আর মনে রাখবি, আমার সঙ্গে নাকছাবি দিবে না। এটা বলে ছেলে মন্ত্র পড়ল আর উঠ হয়ে গেল। কামার সেই উটের দড়ি ধরে ধরে চলতে চলতে সেই জাদুকরের কাছে পৌঁছল, যে ফকিরের ভেগ ধরে তাদের অপেক্ষায় ছিল। ফকির কামারকে জিজ্ঞেস করল, বাবাজি, উট বেচবে? ফকির কামারের মনের কথা বলেছিল। সে খুশি হয়ে বলল, হ্যাঁ, বেচব। ফকির বলল, কি নেবে? কামার বলল, 9 টাকা। ফকির তৎক্ষণাৎ 9 টাকা বের করে কামারের হাতে দিল। এখন কামারের মনে পড়ল আর বলল, আমি উটের সঙ্গে নাকছাবি দেব না। ফকিরও জাদু করছিল আর গোপন রহস্য জানত। নাকছাবির গুরুত্ব আর রহস্য সম্পর্কে ওয়াকিফ ছিল আর বলল, আমি তোমাকে মুখ চাওয়া দাম দিয়েছি আর নাকছাবি উটের সঙ্গেই কিনেছি, তাই নাকছাবি তোমাকে দিতে হবে। তাদের মধ্যে এত তর্ক আর এত তুতু ম্যাম্যা হল যে পথ চলতি মুসাফিররা থেমে গেল, আর আশেপাশে খেতে কাজ করা কৃষকরা দৌড়ে দৌড়ে এসে সেখানে জড়ো হল। ফকির লোকদের দিকে ফিরে বলল, লোকেরা, খোদার কসম বলো, তোমরা কি কখনো শুনেছ যে কোনো জানোয়ার বিক্রি হয় আর বিক্রি করার পর বিক্রেতা তার গলা থেকে দড়ি খুলে নেয়? দেখো দেখো, এই লোক আমাকে পুরো দামে উট বেচে নাকছাবি ফিরিয়ে নেওয়ার জন্য ঝগড়া করছে। ফকিরের কথায় ওজন ছিল। যখন লোকেরা দেখল যে এই তুতু ম্যামে নাকছাবির জন্যে হচ্ছে, তখন সবাই কামারকে মিথ্যেবাদী বলল। এত লোকের সামনে কামারের কিচ্ছু চলল না। তাকে অনিচ্ছায় উটের সঙ্গে ফকিরের হাতে নাকছাবি দিতে হলো। ফকির যে জাদুকর ছিল আর নাকছাবির হকিকত জানত, খুশিতে লাফাতে লাগল। ছেলে এখন জাদুকরের কবজায় ছিল, কারণ এখন নাকছাবি জাদুকরের হাতে ছিল, আর তাই তার জন্য এখন এটা সম্ভব ছিল না যে সে আগের মতো স্বাধীন হয়ে সেখান থেকে পালায়। কিন্তু ছেলেও এখন আর সাধারণ ছেলে ছিল না। 2 বছর জাদুকরের মেয়ের শাগির্দির পর সে একজন পূর্ণ জাদুকর হয়ে গিয়েছিল। সে মন্ত্র পড়ল আর কবুতর হয়ে উড়ে গেল। জাদুকরের হাতে নাকছাবির অন্য প্রান্ত ফট করে নিচে পড়ে গেল। সে পিছনে ফিরে দেখল উটের কোনো নাম নিশানা নেই আর নাকছাবি মাটিতে ঘষড়াচ্ছে। এখন জাদুকরও মন্ত্র পড়ল আর বাজ পাখি হয়ে কবুতরের পিছু ধাওয়া করল। কিন্তু ছেলেও কম ছিল না। শেরের শোয়া শের। কবুতর যখন নিচে ঝুঁকে দেখল গ্রামের কিছু মহিলা ঝুঁকে ছপ্পর থেকে হাত ভরে কালো কালো নরম মাটি তুলছে, যাতে তারা তাদের কাঁচা বাড়ি আর মেঝেতে লেপন করতে পারে। বাজ যেন কবুতরকে ধরার আগে ছেলে মন্ত্র পড়ে ব্যাং হয়ে ছপ্পরের ঝাঁপ দিল। এটা দেখে বুড়ো জাদুকর বক হয়ে গেল। ছপ্পরে নেমে ঠোঁট মেরে মেরে ব্যাং খুঁজতে লাগল। এক গ্রামের সুন্দরী গৌরবর্ণা মেয়ে তার লম্বা লম্বা হাত দিয়ে মাটি তুলছিল। ছেলে আবার মন্ত্র পড়ল আর ব্যাং থেকে আংটি হয়ে মেয়েটির আঙুলে চলে গেল। পাগলা ভক্ত অর্থাৎ জাদুকর এখন তার ছোট আঙুল থেকে আংটি খোলা তো দূরের কথা। কিছুক্ষণ পর মহিলারা মাটি পাত্রে ভরে নিজেদের ঘরের দিকে রওনা হলো। যেই মেয়েটি তার ঘরে পৌঁছল, জাদুকর বক থেকে ফকির হয়ে গেল আর সদা দিতে দিতে তাদের ঘরে পৌঁছে গেল। মেয়েটি ছাঁকনিতে আটা ঢেলে দরজায় এলো। জাদুকর বলল, বেটি, আমি আটা নিতে আসিনি, আমি তো সেই আংটি নিতে এসেছি যেটা তোর ডান হাতের ছোট আঙুলে আছে। এই কথা শুনে মেয়েটির রাগ হলো। তুই কে হোস আমার কাছে এই আংটি চাইতে? যখন এই তর্ক মেয়েটির মায়ের কানে পৌঁছল, তখন সেও দরজায় এলো। এখন যখন মা আসল ব্যাপার জানল, তখন সে মেয়ের উপর খুব ক্ষিপ্ত হলো। মা সন্দেহবাজ মহিলা ছিল। মেয়েকে বলতে লাগলো, তুই তো ছপ্পর থেকে মাটি আনতে গিয়েছিলি, এই ছোট আঙুলে আংটি কোথা থেকে পড়ে এলি? বল, তোর কোনো প্রেমিক এই আংটি দিয়েছে? এক্ষুনি এটা খোল আর ফেলে দে। আয়, তোর বাবাকে নিয়ে আসি, সব বলবো, এর আগে যে তুই কোনো চাঁদে চড়িস। তোর হাত হলুদ করে দিচ্ছি। মেয়ে বেচারি অদ্ভুত বিপদে পড়ে গেল। সে তার ছোট আঙুল থেকে আংটি খুলে ফেলে দিল। ফকির আংটির ওপর চোখ রেখে এই অপেক্ষায় ছিল যে আংটি ধরতে হাত বাড়ালো। ছেলে আবার আংটি থেকে কবুতর হয়ে উড়ে গেল আর জাদুকর বাজ হয়ে তার পিছু ধাওয়া করল। অবশেষে রাজার মহল এলো।
দুজনে তার ওপর দিয়ে উড়ছিল। রাজা কচারি বসিয়ে বসেছিল। বাজ যেন কবুতরকে ধরার আগে ছেলে কবুতর থেকে সোনার তার হয়ে রাজার মুকুটে গিয়ে পড়ল যে এখান থেকে বাজটাকে বের করতে পারবে না। জাদুঘর আবার বাজ থেকে ফকির হয়ে গেল আর রাজার সামনে এসে সদা দিল। রাজা বলল, মাগ, কি মাগছিস? ফকির বলল, রাজা, তোর মুকুটের ভেতর যে সোনার তার আছে সেটা আমাকে দে। এই কথা শুনে রাজা খুব অবাক হলো যে আমার মুকুটে সোনার তার কোথা থেকে এলো। এটা ভেবে সে এক হাত তুলল যে মুকুটে হাত ঢুকিয়ে দেখবে। যেই রাজা মুকুটে হাত ঢুকিয়েছিল আর রাজার হাতে আসতেই তসবিহ হয়ে ভেঙে গেল আর মাটিতে ছড়িয়ে পড়ল। ফকির তৎক্ষণাৎ মুরগি হয়ে সেগুলো খেতে লাগলো। আর ছেলে দেখতে দেখতে মতি থেকে বেড়াল হয়ে মুরগিকে ধরে দাবড়ে দিল আর সেখানেই মেরে ফেলল। রাজা দম বেঁধে হতবাকে সবকিছু দেখছিল। বিস্ময়ে তার চোখ ফেটে যাচ্ছিল। এমন দৃশ্য রাজা কখনো নিজের চোখে দেখেনি। ওদিকে মুরগিকে মারার পর ছেলে তার আসল রূপে ফিরে এলো আর এগিয়ে গিয়ে রাজার সামনে সালাম বাজিয়ে এলো। রাজা, যে তখনও বিস্ময়ে ডুবেছিল, মুশকিলে বলল, এই সব কি ব্যাপার? ছেলে বলল, মহারাজ, বলুন, আজকে থেকে আগে কি আপনি এই সব দেখেছেন বা শুনেছেন? রাজা বিস্ময়ে মুখে আঙুল ঢুকিয়ে বলল, না, কখনো না। এরপর ছেলে বলল, মহারাজ, এখন আপনার ওই প্রতিশ্রুতি মনে করুন যেটা আপনি আমার বাবার সঙ্গে করেছিলেন। আমি সেই কামারের ছেলে। আমি এত লোকের সামনে ভরা কচারিতে আপনার শর্ত পূরণ করেছি। এখন আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করুন আর আমাকে রাজকুমারীর বিয়ে দিন। রাজার কাছে এখন আর কোনো পথ ছিল না। তাকে বাধ্য হয়ে হ্যাঁ করতে হলো আর নিজের মেয়ের বিয়ে তাকে দিতে হলো। কয়েকদিন পর কামার তার ছেলেকে সাজিয়ে ঘোড়ায় বসিয়ে বরযাত্রী নিয়ে রাজার মহলে এলো। ধুমধামে বিয়ে হলো। কামারের ছেলে রাজার জামাই হয়ে গেল। যেহেতু রাজার কোনো ছেলে ছিল না, তাই রাজা কামারের ছেলেকেই নিজের উত্তরাধিকারী বানাল। কয়েক বছর পর যখন রাজা মারা গেল, তখন কামারের ছেলে তখতে বসল আর অতি সম্মানের সঙ্গে রাজত্ব করতে লাগল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।